হ্যালো ক্লাস 10, ওয়েলকাম ব্যাক। সো আজকে আমরা করব হিস্ট্রির আমাদের নেক্সট চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার 5, বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এবারে এই চ্যাপ্টারটা আমাদের বাকি যে চ্যাপ্টারগুলো আমরা এতদিন ধরে পড়ে এসেছি তার থেকে একটু আলাদা। কেন আলাদা? কারণ এতদিন ধরে আমরা দেখছিলাম যে ব্রিটিশদের শাসন এবং শোষণের বিরুদ্ধে যে প্রতিবাদ বা প্রতিরোধ হচ্ছিল, বিদ্রোহ হচ্ছিল, তো সেই বিদ্রোহগুলো সম্বন্ধে আমরা মেইনলি পড়ছিলাম যে আদিবাসীরা একরকম ভাবে বিদ্রোহ করছে, কৃষক আন্দোলন হচ্ছে, কোথাও সিপাহী বিদ্রোহ হচ্ছে, তার ফলে ধরো সামাজিক বা রাজনৈতিক ক্ষেত্রে কি কি চেঞ্জেস আসছে, পরিবর্তন আসছে, বা ধরো বিভিন্ন লেখা, বিভিন্ন মনীষীরা কি কি লিখছেন, উপন্যাস, নাটক বা গ্রন্থ, এরকম ধরনের, বা বিভিন্ন সংবাদপত্র, সাময়িক পত্র কিরম ভাবে তখনকার সমাজ ব্যবস্থাকে তুলে ধরছে, এই বিষয়গুলো নিয়ে আমরা এতদিন ধরে দেখে এসেছি। বাট আজকের যে চ্যাপ্টারটা সেটা একটু আলাদা, কারণ সেটাতে আমরা মূলত এই চ্যাপ্টারটাতে আমরা কি দেখবো, যে বাংলায় তখন ছাপাখানা শুরু হয়েছিল। ছাপাখানা মানে হচ্ছে প্রিন্টিং প্রেস, যেটা মানে বাংলা ভাষায় অনেক বেশি বেশি করে বই ছেপে আসতে শুরু করলো। তো বাংলা ভাষায় অবভিয়াসলি যদি তোমার অনেক বেশি করে বই তোমার কাছে থাকে পড়ার জন্য, তাহলে অটোমেটিক্যালি শিক্ষারও বিস্তারটা হবে, মানে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি লাভ করবে। তো বেঙ্গলে সেরকম ভাবে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি কিভাবে হলো সেই বিষয়টা আজকে জানবো। এবং বাংলায় কারিগরি শিক্ষা, মানে বাংলাতে বেঙ্গলে যে কারিগরি শিক্ষা বা বিজ্ঞান শিক্ষা, এই দিকটা কিভাবে আরো মানে এই দিকটা কি করে আরো এগিয়ে গেছিল, আরো কি করে অগ্রগতি লাভ করেছিল, এই বিষয়গুলো আজকে আমরা জানবো। তাহলে চলো প্রথমে দেখবো যে বাংলায় ছাপাখানার বিকাশ। তো বাংলায় ছাপাখানার বিকাশ ও বিস্তার বলতে যে পোর্শনটুকু আছে, সেটা এখান থেকে বিভিন্ন রকম ভাবে কোয়েশ্চেন আসে, ঠিক আছে? যে ধরো বাংলায় ছাপাখানার বিকাশ ও বিস্তার বলতে কি বোঝো, যদি এটা আসে তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসই একটু 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 করে দিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? আবার কখনো ধরো তোমার আলাদা আলাদা ভাবে কোয়েশ্চেন আসে, তো আমি প্রত্যেকটা জিনিসকেই মোটামুটি একটা তোমাদের যাতে করে তোমরা ব্রডে লিখতে পারো সেভাবে দিয়েছি। এরপরে যেরকম কোয়েশ্চেন আসবে সেই ওয়াইজ তোমাকে ডেলিভার করতে হবে। তাহলে চলো প্রথম যেটা বলছে বাংলায় ছাপাখানার বিকাশ ও বিস্তার। তো বাংলায় এই প্রিন্টিং প্রেস বা ছাপাখানা, এই বিষয়টা শুরু হয়েছিল তোমার ওয়ারেন হেস্টিংস, যিনি ছিলেন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। তো সেই ওয়ারেন হেস্টিংস কিন্তু প্রাচ্যবিদ্যা অনুশীলনের সমর্থক ছিলেন, মানে এ দেশীয় যে শিক্ষা ব্যবস্থা সেইটাকে উনি সমর্থন করতেন। তো ওনারই কি বলবো, ওনারই উৎসাহে একজন মানুষ প্রথম এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করেছিলেন, সেটা হচ্ছেন চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স প্রথম বাংলা অক্ষর নির্মাণ করেন, বাংলা অক্ষরের যে নকশা সেটা নির্মাণ করেন। ছাপানো মানে কি, ওই অক্ষরের নকশাটা তো তোমার লাগবে, তারপরে তো ছাপানো যাবে না। তো চার্লস উইলকিন্স প্রথম এই ওয়ারেন হেস্টিংস এর উৎসাহে বাংলা অক্ষরের নকশা নির্মাণ করেছিলেন, এবং এই উইলকিন্সকে কিন্তু বাংলা মুদ্রণ শিল্পের জন্মদাতা বলা হয়। এবং এই উইলকিন্স একজন মানুষকে, আরেকজন মানুষকে আর কি এই কাজে প্রশিক্ষণ দিয়েছিলেন, তিনি হচ্ছেন পঞ্চানন কর্মকার। পঞ্চানন কর্মকারকে এই কাজে উনি কিন্তু প্রশিক্ষিত করেছিলেন। এরপরে 1778 সালে খুব গুরুত্বপূর্ণ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড, ওনার লেখা একটা বই, গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই বইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা দিয়েই প্রথম বাংলা ভাষায় এই ছাপাখানার বিস্তার ব্যাপারে সূত্রপাত এখান থেকেই হয়েছিল। চার্লস উইলকিন্সের এই নির্মিত নকশা যেটা, সেইটার উপর বেস করে ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রথম 1778 সালে গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা লিখেছিলেন। এরপরে 1780 সালে জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট নামে একটি ইংরেজি সাপ্তাহিক বের করেছিলেন, যেটা হিকির গেজেট নামে পরিচিত ছিল। এবং তারপরে 1800 সালে উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশন প্রেস নির্মাণ করেছিলেন। উইলিয়াম কেরি কিন্তু ইউরোপীয় যে ব্যাপটিস্ট মিশন ছিল সেখানকার প্রতিনিধি হিসেবে ভারতবর্ষে এসেছিলেন, এবং তিনিও তার দুজন সহযোগী, এই তিনজন মিলে মানে এইখানে শ্রীরামপুর মিশন প্রেস যেটা, তো এই ক্ষেত্রে ওই ছাপাখানার বিস্তারটা ওনারা তিনজন মিলে শুরু করেছিলেন, এবং এই তিনজনকে কিন্তু শ্রীরামপুর ত্রয়ী বলা হয়।
তো এই ত্রয়ী, শ্রীরামপুর ত্রয়ীর একজন হচ্ছেন মার্শম্যান, মানে উইলিয়াম কেরির সহযোগী। সেই মার্শম্যানের সম্পাদনায় দিগদর্শন নামে মাসিক পত্রিকা এবং সমাচার দর্পণ নামে সাপ্তাহিক পত্রিকা সে সময় শুরু হয়েছিল, এবং তারপরে প্রথম বাংলা ভাষায় সংবাদপত্র বের হয়েছিল 1818 সালে, বাংলার প্রথম সংবাদপত্র। এবং গঙ্গা কিশোর ভট্টাচার্য আরেকটি গুরুত্বপূর্ণ নাম, উনি কিন্তু বেঙ্গলি গেজেটি প্রেস সেই বছরই শুরু করেছিলেন। এবং ডেভিড হেয়ার শুরু করেছিলেন স্কুল বুক সোসাইটি। তো স্কুল বুক সোসাইটির মেইন কি টার্গেট ছিল যে খুব অল্প দামে পাঠ্যক্রম বা পাঠ্যপুস্তক যেটা আর কি পড়ার বই, সেটা শিক্ষার্থীদের সরবরাহ করা, সেটা শিক্ষার্থীদের দেওয়ানো। ফলে কি হচ্ছে যে এত কিছু, মানে কি আমরা দেখতে পাচ্ছি যে বেঙ্গলে আস্তে 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 বিভিন্ন প্রিন্টিং প্রেস বা ছাপাখানা গড়ে উঠছে, এবং বই, বাংলা ভাষায় বই ছাপানোর একটা রীতিনীতি বা প্রচলন হচ্ছে। তারপরে দেখবো যে শ্রীরামপুর প্রেস, যেটা এক্ষুনি পড়লাম, এই শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে বা এই বাংলায় যে ছাপাখানার বিস্তার হচ্ছে, তো এক্ষেত্রে শ্রীরামপুর প্রেসের কি ভূমিকা? শ্রীরামপুর প্রেসের কি ভূমিকা দেখো, ইউরোপীয় ব্যাপটিস্ট মিশনের প্রতিনিধি হিসেবে, যেটা বললাম একটু আগেই, আমাদের লেখা কেটে যাচ্ছে, ইউরোপীয় ব্যাপটিস্ট মিশনের প্রতিনিধি হিসেবে উইলিয়াম কেরি ও তার দুই সহযোগী মার্শম্যান এবং ওয়ার্ড, এনারা এসেছিলেন হচ্ছেন ভারতবর্ষে, এবং 1800 সালে শ্রীরামপুর মিশন প্রেস স্থাপিত হয়। আচ্ছা, শ্রীরামপুর মিশন প্রেস খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। কেন না, এটা প্রথম করা হয়েছিল, শ্রীরামপুর মিশন প্রেসটা তোমার স্থাপন করা হয়েছিল একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে যে বাংলা ভাষায় বাইবেল ছাপানো। উইলিয়াম কেরির এই উদ্দেশ্যটা ছিল যে বাংলা ভাষায় বাইবেল ছাপানো হবে, সেই উদ্দেশ্যে উনি শ্রীরামপুর মিশন প্রেসটা স্থাপন করেন। এবং এই শ্রীরামপুর ত্রয়ী যে বললাম, শ্রীরামপুর ত্রয়ীর মধ্যে ওয়ার্ড, উইলিয়াম ওয়ার্ড এবং পঞ্চানন কর্মকার, এই দুটো নামে আমরা অলরেডি জেনেছি, এই দুজনের সহযোগিতায় 1801 সালে বাংলা ভাষায় বাংলা বাইবেল প্রকাশিত হয়েছিল, যার নাকি পৃষ্ঠা সংখ্যা, নাম্বার অফ পেজেস ছিল প্রায় 800-রও বেশি পেজ। তখনকার হিসেবে কিন্তু অনেক বড় এটা একটা বিষয় যে 800-রও বেশি পেজ নিয়ে একটা বই বেরোলো, সেটা হচ্ছে নাকি বাংলায় বাইবেল বেরোলো। তারপরে এখান থেকে আরো কি কি বেরিয়েছিল না, রামরাম বসু রচিত হরকরা ও জ্ঞানোদয় নামক দুটো গ্রন্থ, কাশিরাম দাসের মহাভারত, কীর্তিবাসের রামায়ণ, সমস্ত কিন্তু এই শ্রীরামপুর মিশন প্রেস থেকেই বেরিয়েছিল। ফলে প্রায় 40টি ভাষায় 2,12,000 কপি বই একসাথে পরপর মুদ্রিত হয়েছিল। এবং এই প্রেসে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামরাম বসু, হরপ্রসাদ রায়, এনারা কিন্তু সবাই সেই সময়, আর একটা ব্যাপার, ফোর্ট উইলিয়াম কলেজ সেই সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় ছিল। তো সেই ফোর্ট উইলিয়াম কলেজের যে পাঠ্যপুস্তক, সেগুলো কিন্তু এই এনাদের দ্বারাই, মানে এনারা বই লিখে করে করে দিতেন, এবং তারপরে সেই পাঠ্যপুস্তক কিন্তু এই শ্রীরামপুর মিশন প্রেসে মুদ্রিত হতো। ঠিক আছে, তো একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে কোথাও যে প্রিন্টিং প্রেস বা ছাপাখানার বিস্তার যে লাভটা হবে, তার জন্য একটা চাহিদার দরকার, যে হ্যাঁ আমার এতগুলো পাঠ্যপুস্তক দরকার, বা এতগুলো আমার গল্পের বই দরকার, কি এতগুলো আমার অন্য কোনো বিষয়, ধরো সমাচার বা সংবাদপত্র দরকার। তো এই চাহিদাটা থাকলেই তবে গিয়ে একটা জায়গায় ধরো প্রিন্টিং প্রেস স্থাপন হয়ে সেখানে পরপর পরপর ছাপানোটা হচ্ছে। তো এই ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তকের তখন খুব চাহিদা ছিল। তো এনারা ছিলেন বেসিক্যালি রাইটার, ঠিক আছে, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তারপর ওদিকে ধরো কাশিরাম দাস, তারপরে কীর্তিবাস। তো এনারা বিভিন্ন সময় বিভিন্ন বই লিখেছেন, এবং তার মানে কি, কিছু আছে ধর্মগ্রন্থ, যেরকম ধরো এই মহাভারত, রামায়ণ, কিছু আছে পাঠ্যপুস্তক, যেরকম ধরো এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামরাম বসু, হরপ্রসাদ রায়, এদের লেখা যেগুলো।
তো তার মানে কি ধর্মগ্রন্থের চাহিদা বাড়ছে, পাঠ্যপুস্তকের চাহিদা বাড়ছে, মানে কি চাহিদাটা কোথাও তৈরি হচ্ছে, স্কুল কলেজ স্থাপন হচ্ছে, যত চাহিদা তৈরি হচ্ছে তত এদিকে প্রেস থেকে বইপত্র ছাপিয়ে বেরোতে শুরু করছে। তো এইভাবে শ্রীরামপুর মিশন প্রেস কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কারণ কি তারা পুরো এত কিছু আস্তে আস্তে ছাপানো শুরু করেছিল। নেক্সট আসবো ছাপার বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক। মানে ছাপার বই যত বাড়ছে তার মানে ডেফিনেটলি সেগুলো পড়ে পড়ে শিক্ষারও বিস্তার লাভ হচ্ছে। তো সেটা কিভাবে হয়েছিল সেই ব্যাপারটা জানবো। তো বাংলা ভাষায় পাঠ্যপুস্তক ছাপা হলে, যেটা বললাম যে মানে মানুষের কাছে কি হচ্ছিল যে মাতৃভাষায় বই তাদের কাছে চলে আসছে, তাহলে কি মাতৃভাষায় শিক্ষার প্রসারটাও তাদের কাছে, মানে তারপরে নেক্সট স্টেপ সেটাই হবে। তো পুরো বাংলা জুড়েই কিন্তু স্কুল শিক্ষায় একটা জোয়ার এলো, যেহেতু বাংলা ভাষায় বিভিন্ন বই ছাপানো শুরু হলো, তার ফলে একটা পুরো বাংলাতেই শিক্ষার একটা জোয়ার এলো। আচ্ছা, কে কে তখন কি কি বই, কি কি ধরনের বই লিখেছিলেন দেখো। মদন মোহন তর্কালঙ্কারের লেখা শিশু শিক্ষা প্রথম ও দ্বিতীয় ভাগ, এটা কিন্তু বাচ্চাদের বই ছিল। তো সেটা হচ্ছে তোমার খুব মানে বাংলার ছাপাখানার ইতিহাসে নবযুগ সূচনা করে, মানে কি এইটা ভীষণ জনপ্রিয়তা লাভ করেছিল। তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বর্ণ পরিচয় গ্রন্থের প্রথম ও দ্বিতীয় ভাগ, এটা তো আমরা জানি, সবাই আমরা পড়েছি আশা করি ছোটবেলায়, মানে তোমরাও নিশ্চয়ই পড়েছো বর্ণ পরিচয় থেকে, আমরা তো অবশ্যই পড়েছি। তো বর্ণ পরিচয় আমরা জানি খুব জনপ্রিয় বই বাচ্চাদের। তো এগুলো সংস্কৃত যন্ত্র প্রেসে প্রকাশিত হতো। দেখো নতুন নতুন প্রেসও তৈরি হচ্ছে এবং নতুন নতুন বইও ছাপানো হচ্ছে। এছাড়া গণশিক্ষার বিকাশ, গণশিক্ষা মানে হচ্ছে এমন একটা এরিয়া যেখানে অনেক মানুষের একসাথে অনেক মানুষ সেই বইটা পড়বে। তো একসাথে অনেক মানুষ কি বই পড়তে পারে, হয় ধর্মগ্রন্থ হবে, নাহলে সংবাদপত্র হবে, যেগুলো সবাই পড়ে। পাঠ্যপুস্তকে সবাই পড়ে না, ওই এজ গ্রুপ বা ওই ধরো ক্লাস 10 এর পাঠ্যপুস্তক তোমরাই পড়ছো, তাই তো? একটা কলেজের ছেলে তো আর ক্লাস 10 এর পাঠ্যপুস্তক পড়বে না, সে যখন ক্লাস 10 এ ছিল তখন ক্লাস 10 এরটা পড়ছে। কিন্তু ধর্মগ্রন্থ এমন একটা জিনিস, ধর্মগ্রন্থ কিন্তু সবাই পড়তে পারে, সংবাদপত্র কিন্তু সবাই পড়তে পারে। তো গণশিক্ষা মানে হচ্ছে, গণশিক্ষার বিকাশ কিভাবে হলো না কৃত্তিবাসী রামায়ণ, কাশিদাসী মহাভারত ইত্যাদি ইত্যাদি ধর্মগ্রন্থ দিয়ে, যেটা বললাম সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর ইত্যাদি পত্র পত্রিকার মাধ্যমে। তাহলে গণশিক্ষাটা হচ্ছে তোমার ধর্মগ্রন্থ এবং পত্র পত্রিকা, এই দুটো বিষয়। আচ্ছা, এছাড়া আর কি হলো, মানে টোটাল একটা যদি সংখ্যা দেখি তাহলে ভারতের মোট 1094 ছাপাখানার মধ্যে বাংলায় ছিল 229টি, বেশ বড় একটা নাম্বার সেই সময়ের হিসেবে। এবং ভারতে মুদ্রিত 8000 বইয়ের মধ্যে বাংলায় ছাপা বই ছিল প্রায় 2400। এরপরে আবার 1860 সালে ঢাকা প্রেস স্থাপিত হলো এবং অমৃতবাজার পত্রিকা, সেই সময় খুব নাম করা একটা পেপার আর কি, অমৃতবাজার পত্রিকা শুরু হলো, ছাপাখানা যশোর ছাপাখানা থেকে এটা বেরোতে শুরু হলো। তারপরে বটতলা প্রেস থেকেও বিভিন্ন গ্রন্থগুলো বেরোতে শুরু করলো, যার মধ্যে আবার সেই ধর্মগ্রন্থ ছিল, পাঠ্যপুস্তক ছিল, পঞ্জিকা ছিল এবং বিভিন্ন সাহিত্য গ্রন্থ ছিল। এছাড়া যোগীন্দ্রনাথ সরকারের লেখা দুটো শিশু পাঠ্যগ্রন্থ হচ্ছে হাসি খুশি ও কুকুমনির ছড়া। তো এগুলো, এটা আবার উনি 1896 সালে সিটি বুক সোসাইটি স্থাপন করেছিলেন। এছাড়া আর কোন কোন ছিল না, আশুতোষ লাইব্রেরি থেকে ছাপানো হয়েছিল শিশু সাথী পত্রিকা প্রকাশিত হয়েছিল। এছাড়া দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি, আশা করি তোমরাও পড়েছো ছোটবেলায়। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ভীষণ ভীষণ ফেমাস একটা নাম। তো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি, কুলদারঞ্জন রায়ের পৌরাণিক গল্প, এগুলো কিন্তু ওই আশুতোষ লাইব্রেরি থেকে ছাপানো হতো। তার মানে আমরা কি দেখছি, যে বাংলায় যত ছাপাখানার বিস্তার হচ্ছে তত কিন্তু বিভিন্ন ধরনের বই ছেপে ছেপে আসছে এবং মানুষের পড়াশোনার বা জানার একটা ইচ্ছে কিন্তু বাড়ছে, আলটিমেটলি শিক্ষা ক্ষেত্রে কিন্তু অগ্রগতি হচ্ছে। আচ্ছা, তারপরে দেখবো স্কুল বুক সোসাইটির উদ্যোগে শিক্ষার বিস্তার। স্কুল বুক সোসাইটিকে করেছিলেন ডেভিড হে। তো স্কুল বুক সোসাইটির উদ্দেশ্য ছিল হচ্ছে
ডেভিড হেয়ারের উদ্যোগে স্থাপিত স্কুল বুক সোসাইটি, যেটা মেন উদ্দেশ্য ছিল যে বাংলা ভাষায় স্কুল পাঠ্যপুস্তক ছাপানো, বাংলা ভাষায় মেইনলি স্কুলের যেগুলো তোমার পাঠ্যপুস্তক সেগুলো ছাপানো, খুব অল্প দামে সেগুলো শিক্ষার্থীদের হাত অব্দি পৌঁছিয়ে দেওয়া। আচ্ছা, এই বিভিন্ন দিকগুলো কি না, স্কুল বুক সোসাইটির কলকাতায় নিজস্ব ছাপাখানা ছিল, এছাড়া শ্রীরামপুর মিশন প্রেস সহ অন্যান্য প্রেসেও কিন্তু বই ছাপানোর ব্যবস্থা করেছিল। মানে এই সোসাইটির উদ্যোগে ওদের নিজস্ব ছাপাখানাতে ছিলই, প্লাস অন্যান্য ছাপাখানা, যার মধ্যে একটা উল্লেখযোগ্য নাম হচ্ছে শ্রীরামপুর মিশন প্রেস, সেখান থেকেও কিন্তু এই সোসাইটির থ্রু বই ছাপানো হতো। তারপরে হচ্ছে এরা বাংলা ভাষাতে পাঠ্যপুস্তক প্রকাশ করা শুরু করেছিল, মেইন ওদের এটা টার্গেটটা ছিল। তো প্রথম 4 বছরে, শুধুমাত্র ওদের শুরু করার প্রথম 4 বছরে বাংলা ভাষায় 19টি বইয়ের ৭৯,৭50টি কপি সেই সময় ছাপানো হয়েছিল। ঠিক আছে, 19টি বইয়ের, মানে বাংলা ভাষাতে টোটাল 19টা বইয়ের এতগুলো কপি ছাপানো হয়েছিল এই স্কুল বুক সোসাইটির উদ্যোগে। তাছাড়া ইংরেজি প্রথা অনুযায়ী জ্যোতি চিহ্নের ব্যবহার, এটাও প্রথম শুরু হয়েছিল বাংলা ভাষায় এই স্কুল বুক সোসাইটির মাধ্যমে। এছাড়া তখন এই বাংলাতে কোনো কিছু ছাপানো হলে সেই বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের ছবি দেওয়া, তারপরে ধরো মানচিত্র, নকশা, এই সমস্ত কিন্তু বইতে দেওয়া শুরু হয়েছিল, যে শুধুমাত্র লেখা 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 টাইপ হয়ে যাচ্ছে এরকম না, বিভিন্ন ছবি, নকশা, মানচিত্র এগুলো অ্যাড করা শুরু হলো। এবং বাংলা ভাষায় ইতিহাস, ভূগোল, জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা, ব্যাকরণ প্রভৃতি বিভিন্ন ধরনের বই বেরোতে শুরু করলো। মানে কি, এর আগে অব্দি বাংলা ভাষায় এই জিনিস, মানে বিভিন্ন সাবজেক্টের বই বাংলা ভাষায় ছাপা শুরু হলো। কারণ কি, বিভিন্ন সাবজেক্টের বই বাংলায় তো তোমাকে তো কাউকে তো লিখতে হবে, তবে তো সেটা গিয়ে ছাপবে। তো বাংলা ভাষায় বিভিন্ন সাবজেক্টের বইও কিন্তু এই সময় আসতে শুরু করলো। এই সবটাই হয়েছিল স্কুল বুক সোসাইটির উদ্যোগে। স্কুল বুক সোসাইটি কার উদ্যোগ? না, ডেভিড হেয়ারের উদ্যোগ। ঠিক আছে, বেশি ক্লামজি করে লাভ নেই। ওকে, এবারে দেখবো বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ। তো ছাপাখানার বিস্তার তো দেখলাম, এবারে দেখবো যে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ। আচ্ছা, এখান থেকেও কিন্তু তোমাদের এই হেডিং দিয়েই একটা ব্রড কোয়েশ্চেন আসে অনেক সময়, তখন তোমাকে প্রত্যেকটা জায়গা থেকে একটু 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 করে লিখতে লিখতে যেতে হবে। আবার যদি আলাদা আলাদা করে আসে, নাম তুলে আসে বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়ে আসে, তখন সেগুলোকে আলাদা করে লিখতে হবে। তো যেটা আমি বলছি, যেহেতু তোমাদের বছরের ইম্পর্টেন্ট যেগুলো আমাদের টপিক, সেগুলো নিয়ে ডিসকাশন চলছে, তো প্রত্যেকটা টপিককেই বড় করে কভার করা আছে, যেটাও আসবে লিখতে পারবে। প্লাস যদি অ্যাজ এ হোল আসে, তাহলে প্রত্যেকটা জায়গা থেকে অল্প করে করে তুলে তুলে তোমাকে একটা আনসার বানাতে হবে। চলো, বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ বলতে প্রথম কোথা থেকে শুরু হয়েছিল না, অক্ষয় কুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রিকায় বিভিন্ন বিজ্ঞান বিষয়ক লেখা লিখতে শুরু করেছিলেন। তারপরে পদার্থবিদ্যা নামেও একটি বই প্রকাশিত করেছিলেন। এগুলো তো সব কিন্তু বিজ্ঞান মনস্কতা প্রকাশ পাচ্ছে, বিজ্ঞান নিয়ে লেখা হচ্ছে, তখন বৈজ্ঞানিক লেখাপত্র চলছে। বঙ্কিমচন্দ্র যে বঙ্গদর্শন পত্রিকা ছিল, সেখানে বিজ্ঞান রহস্য শীর্ষক একটা লেখা লিখেছিলেন, সেখানেও বিজ্ঞানের ব্যাপারেই উনি লিখেছিলেন। তারপরে রাধানাথ শিকদার বিজ্ঞান, মানে উনি নিজে ইংরেজি ভাষায় বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিলেন, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন। তারপরে তিনি ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে কাজে নিযুক্ত হয়েছিলেন। আচ্ছা, পরবর্তীকালে তিনি জরিপ ও আবহাওয়া বিভাগের প্রধান কম্পিউটার ও সুপারিনটেন্ডেন্ট হন, এই বিভাগে উনি যুক্ত হন। তো মানে বলা হয় যে এভারেস্ট যে মাপা হয়েছিল, সে এভারেস্ট মেপেছিলেন হচ্ছে জর্জ এভারেস্ট, এবং জর্জ এভারেস্টের মেইন সহকারী উনিই ছিলেন। উনি ওনার সাথে, এভারেস্টের সাথে গিয়ে মাউন্ট এভারেস্টের যে আজকের ডেটে দাঁড়িয়ে আমরা যে উচ্চতাটা জানি, বেসিক্যালি ওই জর্জ এভারেস্টের নাম অনুসারেই মাউন্ট এভারেস্টের নাম হয়েছে। তো সেই ক্ষেত্রে এই রাধানাথ শিকদার কিন্তু একটা গুরুত্বপূর্ণ নাম, কারণ তখন কিন্তু উনি ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে তখন হচ্ছে নিযুক্ত হয়েছিলেন, কাজ করতেন।
তারপরে প্রমথনাথ বসু গিলক্রিস্ট পুরস্কারে মনোনীত হয়ে ইংল্যান্ড থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে আসেন এবং রয়্যাল স্কুল অফ মাইন্স থেকে পাশ করে তিনি ভারতীয় ভূবিদ্যা সার্ভেতে যোগদান করেন। মানে আস্তে আস্তে বুঝতে পারছো যে প্রত্যেকটা লোকই আস্তে আস্তে যখন সায়েন্স ব্যাপারটাকে আরো বেশি বেশি করে পড়তে শুরু করছে, সায়েন্স, ম্যাথমেটিক্স, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলোর ব্যাপারে পড়াশোনা শুরু করছে। আচ্ছা, তো এই প্রমথনাথ বসু আবার কি করেছিলেন না, ময়ূরভঞ্জ জেলার গুরুমহিষানীতে উনি আকরিক লৌহ সম্পদের যে ভান্ডার আছে এটা উনি আবিষ্কার করেছিলেন এবং তিনি বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন। আচ্ছা, আর ওনার উল্লেখযোগ্য কীর্তি কি না, এই যে সাকচিতে যে টাটার যে ইয়েটা রয়েছে, স্টিল লৌহ ইস্পাত কারখানা যে রয়েছে, তো সেই সাকচির তো এখন নাম হচ্ছে জামশেদপুর। তো এই সাকচিতে পুরো জায়গাটা দেখে যে এখানে লৌহ ইস্পাত কারখানা বানানো উচিত কি না বা কিছু, এই যে একটা কমিটি ছিল, তো তার কিন্তু মেইন পরামর্শদাতা হচ্ছেন ইনিই ছিলেন। ঠিক আছে, আমরা কার কথা বলছি? প্রমথনাথ বসুর কথা বলছি। রাধানাথ সিকদার, প্রমথনাথ বসু। তো সেই প্রমথনাথ বসু কিন্তু টাটাকে তখন জামশেদজি টাটাকে যে সাকচিতে আর কি এই লৌহ ইস্পাত কারখানা গড়ে ওঠা উচিত কিনা এই ব্যাপারে মেইন পরামর্শ দিয়েছিলেন এবং এর ভিত্তিতেই কিন্তু জামশেদপুরে টাটার কারখানা স্থাপিত হয় এবং ওই নামটা, ওই জায়গাটার নাম হয়েছিল জামশেদপুর, সেটা তো ওনার নাম অনুসারে, জামশেদজির নাম অনুসারে। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, প্রমথনাথ। তাহলে আমরা দেখলাম যে আস্তে আস্তে বিভিন্ন বিজ্ঞান মনস্কতা কিভাবে বাড়ছে, এই বিষয়টা আমরা দেখলাম। আচ্ছা, তারপরে আসছে ডক্টর মহেন্দ্রলাল সরকার। মহেন্দ্রলাল সরকার কি করেছিলেন না, উনি উদ্ভিদ বিজ্ঞানী ডক্টর চমসেনের কাছে উদ্ভিদ বিদ্যা নিয়ে চর্চা শুরু করেছিলেন। আচ্ছা, তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন এবং হোমিওপ্যাথি নিয়ে কাজ করতেন। তখনকার দিনে কিন্তু ডিগ্রিটা একটু অন্যরকম তোমাদের শুনতে লাগতে পারে, এমডি ডিগ্রি, সরি এমএ বলছি, এমডি ডিগ্রি। তো এটা কিন্তু ঠিক আছে, তো এমডি ডিগ্রি তখন উনি ইয়ে করেছিলেন, মানে এটা যেহেতু একদম তখনকার কথা বলছি, তো এই ডিগ্রি গুলো এখনকার সাথে আমরা যে ডিগ্রির নাম জানি সেটার সাথে ম্যাচ নাও করতে পারে বা কিছু ক্ষেত্রে করতেও পারে। তো তখন উনি হোমিওপ্যাথি নিয়ে কাজকর্ম শুরু করেছিলেন। এমডি ডিগ্রি কলকাতা থেকে চিকিৎসা বিদ্যায় পাশ করে এমডি ডিগ্রি নিয়ে উনি হোমিওপ্যাথি নিয়ে কাজ শুরু করেন। তারপরে ওনারই মাথার মানে উনি প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছেন ভারতবর্ষীয় বিজ্ঞান সভা। এই ভারতবর্ষীয় বিজ্ঞান সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 সালে এবং ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন এই পত্রিকাটায় উনি ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন ও হিন্দু পেট্রিয়ট এই পত্রিকায় কিন্তু এরকম একটা ভারতবর্ষীয় বিজ্ঞান সভা, এরকম একটা তোমার কি বলবো, মানে এরকম একটা সভা প্রতিষ্ঠা করতে হবে, এই বিষয়ে উনি বক্তব্য রেখেছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। ঠিক আছে, মানে ভারতবর্ষীয় বিজ্ঞান সভা যেটা, ভারতবর্ষীয় বিজ্ঞান সভাটা কিন্তু মহেন্দ্রলাল সরকারের উদ্যোগেই তৈরি হয়েছিল। তো প্রথম ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন এবং হিন্দু পেট্রিয়ট এই দুটো পত্রিকায় উনি প্রথম এই চিন্তাধারাটা প্রকাশ করেছিলেন যে এরকম একটা ইয়ে হওয়ার দরকার আছে, প্রতিষ্ঠান হওয়ার দরকার আছে। তো পরবর্তীতে বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন প্রক্রিয়ায় এটাকে বিজ্ঞান সাধনার ম্যাগনা কার্টা বলে অভিহিত করা হয়, কারণ কি এখান থেকে অনেক বিখ্যাত বিজ্ঞানী কিন্তু বিভিন্ন বিজ্ঞান চর্চা করেছেন, যেরকম স্যার আশুতোষ মুখোপাধ্যায়, ডক্টর স্যার সিভি রমন, কে এস কৃষ্ণন, এরা কিন্তু এই সংস্থার মাধ্যমেই তাদের বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা কাজ চালান এবং পরবর্তীতে সিভি রমন কিন্তু পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার মানে ভারতবর্ষীয় বিজ্ঞান সভা কতটা সেই সময়ের হিসেবে কতটা এগিয়ে ছিল যে সেখানে যারা বিজ্ঞান চর্চা করছে তারা কিন্তু নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছিল। এই হলো মহেন্দ্রলাল সরকারের কীর্তি। তারপর হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু ও বসু বিজ্ঞান মন্দির। তো আচার্য জগদীশ চন্দ্র বসু শুনলেই আমাদের প্রথম যে বিষয়টা মাথায় আসে, উদ্ভিদেরও প্রাণ আছে। তো এই আচার্য জগদীশ চন্দ্র বসু, ওনার একটা বিশাল কীর্তি হলো বসু বিজ্ঞান মন্দির স্থাপন, তো সেটাই আসবো। তো উনি নিজে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করে, ব্যাচেলর অফ সায়েন্স যেটা,
তো বিএসসি পাশ করে দেশে ফেরেন এবং তিনি প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক রূপে যোগদান করেছিলেন। দিয়ে উনি পড়াতেন প্লাস তার সাথে সাথে কিন্তু বিজ্ঞান গবেষণাও করতেন। এরকম নাকি শুধু অধ্যাপনা করছেন, অধ্যাপনার সাথে সাথে বিজ্ঞান গবেষণাও করতেন। এবং ওনার গবেষণার 3টে পর্যায় ছিল। প্রথম পর্যায়ে উনি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সম্পর্কে গবেষণা করেন ও বেতার যন্ত্র আবিষ্কার করেন। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সম্পর্কিত গবেষণা এবং তার ফলস্বরূপ বেতার যন্ত্র আবিষ্কার করেন। দ্বিতীয় পর্যায়ে উনি জীবনের উৎপত্তি সংক্রান্ত গবেষণা করেন এবং তৃতীয় পর্যায়ে উদ্ভিদ ও প্রাণী সংক্রান্ত গবেষণা এবং উদ্ভিদের স্নায়বিক ক্রিয়াকলাপ ও বৃদ্ধি মাপার জন্য ক্রেস্কোগ্রাফ নামে একটি যন্ত্র উদ্ভাবন করেছিলেন। বিখ্যাত কীর্তি ওনার। ক্রেস্কোগ্রাফ দিয়ে উদ্ভিদের বৃদ্ধি কতটা হচ্ছে বা তার স্নায়বিক ক্রিয়াকলাপ কি হচ্ছে কি না হচ্ছে, তো সেই বিষয়টা ধরা পড়তো। আচ্ছা, 1917 সালে উনি বসু বিজ্ঞান মন্দির, বিজ্ঞান গবেষণার একটা খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র আর কি, এইটা উনি স্থাপন করেছিলেন 1917 সালে। এবং এই বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠারও দুটো উদ্দেশ্য ছিল। প্রথম কি, যে অবশ্যই বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের প্রসার, ডেফিনেটলি বৈজ্ঞানিক চিন্তাধারা, বৈজ্ঞানিক গবেষণা বা চিন্তা ভাবনা এগুলোকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। আর দ্বিতীয়ত ছিল যে প্রেসিডেন্সি কলেজে উনি যখন অধ্যাপক হিসেবে কাজ করতেন তখন উনি বিভিন্ন বিষয়ে গবেষণামূলক কাজ করতে চাইছেন, কিন্তু সমস্যাটা কোথায় ছিল যে ব্রিটিশ সরকার বিভিন্ন বিষয়ে বারবার হস্তক্ষেপ করতেন এবং শিক্ষা ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপটা ওনার একদম পছন্দ ছিল না। তার জন্য উনি চেয়েছিলেন যে একটুখানি পুরো সরকারের ইয়ের থেকে বাইরে গিয়ে, সরকারি বাধা বিপত্তির বাইরে গিয়ে একটা স্বাধীন বিজ্ঞান চর্চার কেন্দ্র স্থাপন করবেন। সেই স্বাধীন বিজ্ঞান গবেষণা কেন্দ্র হিসেবেই কিন্তু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা, জগদীশ চন্দ্র বসু ছিলেন এই গবেষণাগারের অধিকর্তা, প্রথম পুরোই আর কি। তো প্রাথমিক পর্বে এখানে পদার্থবিদ্যা, রসায়ন, উদ্ভিদবিদ্যা ইত্যাদি এগুলো পড়ানো হতো। পদার্থবিদ্যা, রসায়ন, উদ্ভিদবিদ্যা বিষয়ক গবেষণা হতো। কিন্তু পরবর্তীতে কিন্তু আরো অনেক বিভাগ এখানে বেড়েছিল আর কি, অ্যাড হয়েছিল, যেরকম মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু পরবর্তীতে পড়ানো শুরু হয়েছিল। তো এভাবেই বসু বিজ্ঞান মন্দিরকে জাতীয় স্বাভিমানের তীর্থ বলা হয়ে থাকে। তো আচার্য জগদীশ চন্দ্র বসু এবং তার অক্ষয় কীর্তি, এই হচ্ছে বসু বিজ্ঞান মন্দির। এরপরে আসবো প্রফুল্ল চন্দ্র রায় ও বেঙ্গল কেমিক্যালস। প্রফুল্ল চন্দ্র রায়ও কিন্তু বিজ্ঞানের দিকে, মানে বিজ্ঞান নিয়ে অনেক গবেষণা করেছেন এবং উনিও এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় গবেষণা শেষ করে এসে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা শুরু করেন। দুজনেই কিন্তু প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করতেন, জগদীশ চন্দ্র বসু, প্রফুল্ল চন্দ্র রায় দুজনেই। আচ্ছা, তো উনি প্রথমে রসায়ন শাস্ত্রের উপরে গবেষণা শুরু করেছিলেন এবং 1896 সালে মার্কুরিয়াস নাইট্রেটের রাসায়নিক সংগঠন, বিভিন্ন ধাতু সংক্রান্ত গবেষণা এইগুলো উনি করতেন। এগুলো ওনার অক্ষয় কীর্তি, প্রফুল্লচন্দ্র রায়। দ্বিতীয়ত আর কি করেছিলেন, যে প্রেসিডেন্সি কলেজ থেকে অবসর গ্রহণের পর, সে সময় কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন হয়ে গেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান কলেজে রসায়ন শাস্ত্রে অধ্যাপনা শুরু করেছিলেন এবং এখানে সোনা, প্লাটিনাম, ইরিডিয়াম, অর্গানিক সালফেটের উপরে বিভিন্ন গবেষণা শুরু করেছিলেন এবং এগুলি ওনার এই কীর্তিগুলো ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটির জার্নালেও প্রকাশিত হয়েছিল। ওনার ছাত্রের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রিয়দা রঞ্জন রায়, জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখার্জি ইত্যাদি। এবং তৃতীয় ওনার কীর্তি হচ্ছে প্রফুল্লচন্দ্র রায় ভারতে বিভিন্ন ওষুধ প্রস্তুতের জন্য এবং রাসায়নিক দ্রব্য নিয়ে আরো চর্চা এই সমস্ত করার জন্য বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স লিমিটেড নামে একটি কারখানা প্রস্তুত করেছিলেন, যেটা নাকি বেঙ্গল কেমিক্যালস বলা হয় যাকে। এবং উনি লিখেছিলেন হচ্ছেন ভারতের রসায়ন শাস্ত্রের ইতিহাস, বা হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, এটা ওনারই লেখা এবং বেঙ্গল কেমিক্যালস কিন্তু উনি স্থাপন করেছিলেন। এরপরে আসবো
জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন। তো জাতীয় শিক্ষা পরিষদ আচ্ছা, জাতীয় শিক্ষা পরিষদটা যে গঠন হয়েছিল, তো জাতীয় শিক্ষা পরিষদের মেইন টার্গেটটা কি ছিল, যে জাতীয় শিক্ষা ধারণার ভিত্তিতে এটা গড়ে উঠেছিল। কবে? 1906 সালে। তো এই পরিষদ গড়ে ওঠার পেছনে মেইন লক্ষ্য কি ছিল, যে ব্রিটিশদের যে একটা ভাবধারা বা ব্রিটিশ যে শিক্ষা পদ্ধতি, এটার বিরুদ্ধে যাওয়া, মানে ওইভাবে আমরা করব না এটা। আর সেকেন্ড হচ্ছে ভারতীয় চিন্তাধারায় বা এদেশীয় ধাঁচে এক বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, ব্রিটিশ প্রবর্তিত শিক্ষানীতির বিরোধিতা এবং স্বদেশী ধাঁচে এক বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, এই দুটো ছিল হচ্ছে মেইন উদ্দেশ্য। আর এই শিক্ষা পরিষদের উল্লেখযোগ্য নাম কি কি ছিল না, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, হীরেন্দ্রনাথ দত্ত প্রমুখ। এই শিক্ষা ব্যবস্থার দুটো দিক কি ছিল না, এখানে দুটো দিক নিয়ে পড়াশোনা করা হতো। একটা হচ্ছে সাধারণ বিজ্ঞান ও কলাবিদ্যা, আরেকটা হচ্ছে কারিগরি শিক্ষা। মানে একটা হচ্ছে তোমার জেনারেল সায়েন্স অ্যান্ড আর্টস, আরেকটা হচ্ছে টেকনিক্যাল লাইন যেটা। তো সাধারণ বিজ্ঞান ও কলাবিদ্যার শিক্ষা আর একটা হচ্ছে কারিগরি শিক্ষা, এই দুটো দিক ছিল এই শিক্ষা ব্যবস্থার। এবং এদের বিভিন্ন কার্যাবলীগুলো কি না, প্রচুর ন্যাশনাল কলেজ স্থাপন করা হয়েছিল, যেরকম বেঙ্গল ন্যাশনাল কলেজ ও স্কুল। ঠিক আছে, তো এই সাধারণ বিজ্ঞান ও কলাবিদ্যা, এই যে প্রথমটা, এইটার জন্য কিন্তু বেঙ্গল ন্যাশনাল কলেজ স্কুল প্রতিষ্ঠা করা মানে করেছিল জাতীয় শিক্ষা পরিষদ, এবং এই ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ নিজে। এরপরে জাতীয় বিদ্যালয়, তো জাতীয় বিদ্যালয় আবার কি না, জাতীয় শিক্ষা পরিষদের অধীনে এটা প্রচুর এরকম তোমার জাতীয় বিদ্যালয় গড়ে উঠেছিল। কোথায় কোথায় গড়ে উঠেছিল? কুমিল্লা, ঢাকা, ঠিক আছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ প্রভৃতি জায়গায় অনেক জাতীয় বিদ্যালয় গড়ে উঠেছিল। এছাড়া ছিল টেকনিক্যাল কলেজ। টেকনিক্যাল কলেজ কি না, কারিগরি, এই যে আরেকটা যেটা পার্ট আর কি, কারিগরি শিক্ষা এই বিষয়টাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বৈজ্ঞানিক ও কারিগরি শিক্ষা এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 1906 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। আচ্ছা, এরপরে কি হলো, এই যে দুটো দিক, একটা হচ্ছে সাধারণ বিজ্ঞান ও কলাবিদ্যা, আরেকটা হচ্ছে তোমার কারিগরি শিক্ষা, তো এই দুটোর মধ্যে কিন্তু একটুখানি মতভেদ দেখা দিল। ঠিক আছে, তো তখনই মানে জাতীয় শিক্ষা পরিষদ যেটা আমরা পড়ছিলাম, এরই পরের পার্টটা হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ওখান থেকে কিভাবে তৈরি হলো, বা যেটাকে আমরা আজকে ডেটে যাদবপুর বিশ্ববিদ্যালয় বলি। তো যাদবপুর বিশ্ববিদ্যালয় কি করে এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় হলো, সেইটার গল্পটা দেখো। তো জাতীয় শিক্ষা পরিষদের জন্য কিন্তু এই যে কারিগরি শিক্ষার উন্নতিটা হয়েছিল। আমরা জানি যে যাদবপুরের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেটা আর কি, সেটা খুব প্রাচীনকাল থেকেই খুব ফেমাস। তো এই জাতীয় শিক্ষা পরিষদেরই উদ্যোগে কারিগরি শিক্ষার প্রসার হয়েছিল। আচ্ছা, তো প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথমে ওই যে দুটো দিক, যে সাধারণ বিজ্ঞান এবং কলাবিদ্যা, যেটা এই যে সাধারণ বিজ্ঞান ও কলাবিদ্যা আর কারিগরি শিক্ষা, তো কোথায় মতভেদ দেখা দিল যে কোনটার উপরে বেশি অধিক গুরুত্ব দেওয়া হবে, বিজ্ঞান ও কলাবিদ্যা নাকি কারিগরি শিক্ষা, কার উপরে অধিক গুরুত্ব দেওয়া হবে, এই নিয়ে কিন্তু মতভেদ দেখা দিল। ঠিক আছে, কর্মকর্তাদের মধ্যে মতভেদ দেখা দেয় এবং তার ফলে ফাইনালি তারকানাথ পালিত, মনীন্দ্রচন্দ্র নন্দী, এনারা সব একসাথে মিলে এই কারিগরি শিক্ষার জন্য আলাদা করে সোসাইটি ফর দি প্রমোশন অফ টেকনিক্যাল এডুকেশন গঠন করে। ঠিক আছে, সোসাইটি ফর দি প্রমোশন অফ টেকনিক্যাল এডুকেশন এটা গঠন করে। তারপরে তারকানাথ পালিতের উদ্যোগে 1906 সালে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই, নামগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, আমি দাগিয়ে দিচ্ছি,
এইটা কিন্তু প্রথম স্থাপিত হয়। প্রমথনাথ বসু ছিলেন প্রথম অধ্যক্ষ এবং নীলরতন সরকার হলেন প্রথম সম্পাদক। তো এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট যেটা হলো, সেই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের পাঠ্যক্রম ছিল হচ্ছে মূলত কারিগরি শিক্ষা কেন্দ্রিক। তো কিরকম ছিল পুরো পড়াশোনার স্ট্রাকচারটা? তো এটা ছিল মূলত কারিগরি শিক্ষা কেন্দ্রিক, সেটা বোঝাই গেল। এবারে এখানে প্রথম এখানে 3 বছরের একটা কোর্স ছিল, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট, ও 4 বছরের একটা কোর্স ছিল, সেটা হচ্ছে সেকেন্ডারি বা মাধ্যমিক শিক্ষা। ঠিক আছে, 3 বছরের জন্য ছিল ইন্টারমিডিয়েট ও 4 বছরের জন্য ছিল সেকেন্ডারি বা মাধ্যমিক শিক্ষা। এবং এই ইয়েটা শুরু হওয়ার পরে বিনয় সরকার উপহাস করে প্রতিষ্ঠানকে মিস্ত্রি তৈরির কারখানা বলেছিলেন। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। বিনয় সরকার বলেছিলেন মিস্ত্রি তৈরির কারখানা। কাকে বলেছিলেন? না, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটকে। আচ্ছা, তো 3 বছরের যে ইন্টারমিডিয়েট যেটা কোর্স, তো সেখানে কি কি করানো হতো? 3 বছরের ইন্টারমিডিয়েটে ছাত্রদেরকে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, ইংরেজি শিক্ষার পাশাপাশি ফিটিং, রঞ্জন কার্য, কার্পেন্ট্রি মানে টাইং ডাইং যেটা আর কি, বা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, কার্পেন্ট্রি বা ছুতোরের কাজ, সাবান তৈরি ও ট্যানিং এর কাজ, এই সমস্ত কিন্তু শিখতে হতো। আর অন্যদিকে 4 বছরের সেকেন্ডারি যে আরেকটা কোর্স ছিল, সেটাতে ভর্তি হওয়া ছাত্রদেরকে কি কি শেখানো হতো? 4 বছরের সেকেন্ডারিতে মেকানিক্যাল, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফলিত রসায়ন ও ভূবিদ্যা চর্চা, এগুলো তাদের পাঠ্যক্রমে ছিল। তাহলে একটা হচ্ছে 3 বছরের ইন্টারমিডিয়েট, আর একটা হচ্ছে 4 বছরের মাধ্যমিক বা সেকেন্ডারি। তাহলে দুটো ইয়ের পাঠ্যক্রম আলাদা করে বোঝা গেল। ওকে, এরপরে আসে জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে কি করে সংযুক্তি হলো। তো বিটিআই বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট জাতীয় পরিষদের সঙ্গে যুক্ত হয়েছিল হচ্ছে 1910 সালে, এবং 1922 সালে যাদবপুরে কিন্তু, মানে আমরা যে জায়গাটাকে যাদবপুর বলে জানি আর কি কলকাতার, তো সেই যাদবপুরে জাতীয় শিক্ষা পরিষদের নতুন ভবন গড়ে ওঠে। পরবর্তীকালে 1928 সালে বিটিআই কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বিটিআই কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বেঙ্গলে উন্নীত হয়। মানে নামটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। দেখো, 1928 সালে বিটিআই কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বেঙ্গলে উন্নীত হয়। একেই কেন্দ্র করে ফাইনালি 1956 সালে গড়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবং কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, মানে বিটিআই কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এই পার্টটা আর কি এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে পরিণত হয়েছিল। ইঞ্জিনিয়ারিং বিভাগে পরিণত হয়েছিল। এই যে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় গড়ে উঠলো 1956 সালে, এবং কলেজ অফ ইঞ্জিনিয়ারিং যেটা বা বিটিআই কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে পরিণত হলো। এবং খুব তাড়াতাড়ি এর ফলে কিন্তু যাদবপুর ধীরে ধীরে বাংলায় বিজ্ঞান শিক্ষা এবং কারিগরি শিক্ষার পীঠস্থানে পরিণত হলো। তখন কিন্তু খুব নাম করা আর কি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা ভীষণ নাম করা ছিল যাদবপুরের। এরপরে আসবো কলকাতা বিশ্ববিদ্যালয় ও স্যার আশুতোষ মুখোপাধ্যায়। আচ্ছা, এর আগে আমরা অলরেডি দেখেছি যে আচার্য জগদীশ চন্দ্র বোস এবং প্রফুল্ল চন্দ্র রায় দুজনেই কিন্তু প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করতেন, এবং করার সময় তারা যখন গবেষণা করতেন, তো সে বিষয়ে সরকার খুব হস্তক্ষেপ করতো, ব্রিটিশ সরকার। তা সেটা তাদের দুজনেরই পছন্দ ছিল না। তো তারপরে যখন স্বশাসিত কলকাতা বিশ্ববিদ্যালয় গড়ে উঠলো,
স্বশাসিত কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন স্নাতকোত্তর বিভাগে বিজ্ঞানের পঠন পাঠন ও গবেষণার শুরু হলো, তখন কিন্তু এই পুরো বিষয়টা অনেকটাই সহজ হয়ে যায়। মানে সরকারের হস্তক্ষেপ আর থাকবে না, যেহেতু স্বশাসিত। আচ্ছা, তো স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়কে কিন্তু উচ্চশিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। এরপর 1906 থেকে একটানা 10 বছর উনি নিজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, স্যার আশুতোষ মুখোপাধ্যায়। তারপরে 1914 সালে বিজ্ঞান কলেজ স্থাপিত হলো। এগুলো সব মনে রাখতে হবে, ঠিক আছে? এবং এই বিজ্ঞান কলেজ স্থাপিত হওয়ার পর বিজ্ঞান অনুশীলনের ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয় একটা বিশাল নামে পরিণত হলো, প্রধানতম প্রতিষ্ঠানে পরিণত হলো। তারপরে আচার্য প্রফুল্ল, মানে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবার কে কে কি ইয়েতে ছিলেন না, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন রসায়নের পালিত অধ্যাপক, স্যার সিভি রমন ছিলেন পদার্থবিদ্যায় পালিত অধ্যাপক, গণিত বিভাগে ছিলেন হচ্ছেন গণেশ প্রসাদ। পরবর্তীকালে মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখার্জি, নামগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, নাম দিতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যদি কথা বলতে যাও। জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখার্জি, তো এনারা কিন্তু পরে একে একে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হলেন। তো কলকাতা বিশ্ববিদ্যালয় এই এনাদের লেখা বিভিন্ন গবেষণাপত্র যেগুলো, সেই গবেষণাপত্রগুলো বিশ্বের সেরা সেরা পত্র পত্রিকায় প্রকাশিত হতে শুরু করলো। স্যার সিভি রমন আমরা একটু আগেই পড়েছিলাম, স্যার সিভি রমন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন এবং সত্যেন বসুর মৌলিক গবেষণা যেটা, সেটাও কিন্তু খুব বহুল চর্চিত একটা ব্যাপার ছিল, এতটাই সেটা মানে কি বলবো জনপ্রিয় হয়েছিল যে স্যার আইনস্টাইনও কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশংসা করেছিলেন। স্যার আশুতোষ অঙ্কশাস্ত্রে গবেষণা করার জন্য শুধুমাত্র ম্যাথামেটিক্স এর জন্যই আর কি ক্যালকাটা ম্যাথামেটিক্যাল সোসাইটি স্থাপন করেছিলেন। এছাড়া ভারতীয় বিজ্ঞান কংগ্রেসও উনি গঠন করেছিলেন, মানে এই ভারতীয় বিজ্ঞান কংগ্রেস যে গঠিত হয়েছিল তার সাথে উনি জড়িত ছিলেন, ঠিক আছে? ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এছাড়াও স্যার আশুতোষ কলকাতায় এশিয়াটিক সোসাইটি, ইন্ডিয়ান মিউজিয়াম এগুলোরও কিন্তু সভাপতি ছিলেন। তো আশুতোষও কিন্তু কোনোভাবেই এই প্রত্যেকেরই একটা বিষয় ছিল যে বিশ্ববিদ্যালয়ের কাজকর্মে সরকারের হস্তক্ষেপ কারোর পছন্দ ছিল না। তো সেটা স্যার আশুতোষও কিন্তু একই রকমই ছিলেন, ওনারও কিন্তু এই বিষয়টা পছন্দ ছিল না। তার ফলে এই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে স্বশাসিত যে তোমার ব্যাপারটা, নিজেরই ইয়েটা মানে কোনো সরকারের আন্ডারে ছিল না আর কি। তো এই জন্য কিন্তু ধীরে 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 কলকাতা বিশ্ববিদ্যালয় এই গবেষণা কেন্দ্রর একটা মানে গবেষণা বৈজ্ঞানিক গবেষণার কেন্দ্র হিসেবে নাম করতে 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 এটাও কিন্তু একটা বিশাল বৈজ্ঞানিক গবেষণার একটা পীঠস্থানে পরিণত হয়েছিল। এরপরে এটা এতক্ষণ পর্যন্ত গেল হচ্ছে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ। যদি একটা ঢালাও কোয়েশ্চেনে আসে কারিগরি শিক্ষার বিকাশ, প্রত্যেকটা জিনিস অল্প অল্প করে লিখতে লিখতে যেতে হবে, ঠিক আছে? আর যদি ইন্ডিভিজুয়ালি আসে, আলাদা কোনো কোনো প্রশ্ন আসে, তাহলে সেটাও আলাদাভাবে তুমি ডিটেইলে লিখতে পারবে। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো পড়বো, সেটা হচ্ছে শান্তিনিকেতন আর বিশ্বভারতী। তো রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা একটা থাকে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কি ছিল যে কারিগরি শিক্ষার তো বাংলায় যে এটা সেটা আমরা পড়লাম, মেইনলি রবীন্দ্রনাথের যেটা ছিল যে ঔপনিবেশিক শিক্ষা ধারার উনি চরম সমালোচনা করেছিলেন, করে উনি দুটো কাজ করেছিলেন। কি না, শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম নামে একটা বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং পরবর্তীকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। তাহলে কিন্তু দেখো পুরো বেঙ্গলে তিনটে গুরুত্বপূর্ণ সেই সময়কার বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তো কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয় তখন একদম সেই কারিগরি শিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় একটু অন্য ধাঁচে গড়ে উঠেছিল। দেখো, তো এই যে ব্রহ্মচর্যাশ্রম উনি
যে বিদ্যালয় বানিয়েছিলেন, তো এর মূল উদ্দেশ্যগুলো কি ছিল? শান্তিনিকেতন ভাবনাটা এবার দেখবো। তো মূল উদ্দেশ্য ছিল হচ্ছে প্রাচীন ভারতে যে একটা গুরু শিষ্যের সম্পর্কের উপর বেস করে ব্রহ্মচর্যাশ্রম গড়ে উঠতো, সেই গুরু শিষ্যের সম্পর্কটাকে হচ্ছে আবার প্রতিষ্ঠা করা হচ্ছে মূল লক্ষ্য ছিল। এছাড়া প্রকৃতি, মানুষ ও শিক্ষার মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তোলা। মানে কি, ওই চার দেওয়ালের মধ্যে শ্রেণীকক্ষে বসে পড়াশোনা করার বদলে ফাঁকা স্থানে গিয়ে প্রকৃতির একদম সংস্পর্শে এসে পড়াশোনা, এই ব্যাপারটাকে উনি গুরুত্ব দিয়েছিলেন। এই শান্তিনিকেতন ভাবনা যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেই শিক্ষা ব্যবস্থারও আবার তিনটে তোমার গুরুত্বপূর্ণ দিক ছিল। একটা হচ্ছে তিন নীতি। তিন নীতিটা কি? এই তিনটি নীতি হচ্ছে অবাধ স্বাধীনতা, অবাধ চলাফেরা ও খেলাধুলো। মানে তুমি মানে শান্তিনিকেতনের যে তোমার ব্রহ্মচর্যাশ্রম যে বিদ্যালয়টা, সেখানে অবাধ ভাবে বা স্বাধীনভাবে খেলাধুলা করতে পারবে, ঘোরাফেরা করতে পারবে, এবং প্রত্যেকেই কিন্তু স্বাধীনতা অর্জন করবে, মানে স্বাধীনভাবে এখানে যেও না, ওটা করো না, এরকম কোনো ব্যাপার নেই। সবাই প্রকৃতির সঙ্গে মিশে একসাথে খেলাধুলার মাধ্যমে, খেলার ছলে পড়াশোনা করবে, এইরকম একটা ইয়ে ছিল। তারপরে আসছে তোমার, এটা গেল তিন নীতি। তারপরে আসছে সাংস্কৃতিক বিষয়। সাংস্কৃতিক বিষয়টা কি? তিন নীতি, সাংস্কৃতিক বিষয়, কারিগরি শিক্ষা। আচ্ছা, তো সাংস্কৃতিক বিষয়টা কি? যে এই শিক্ষার পাশাপাশি একটা তো দেখলাম যে শিক্ষা লাভ কিভাবে হবে, প্রকৃতি, মানুষ ও শিক্ষা, এর পাশাপাশি শিল্পকলা, নৃত্য, নাটক, সঙ্গীত, অঙ্কন, এই সমস্ত সাংস্কৃতিক দিকগুলোতেও কিন্তু প্রচন্ড জোর দেওয়া হয়েছিল। সাংস্কৃতিক বিষয়গুলো কিন্তু পড়াশোনার ইয়েতে রাখা হতো। তারপরে হচ্ছে কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষা কি না, এখানে এই মানে এই বিদ্যালয়ে কিন্তু কারিগরি শিক্ষার ওপরেও যথেষ্ট জোর দেওয়া হয়েছিল। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের শান্তিনিকেতন ভাবনা রবীন্দ্রনাথের। তারপরে আসছে বিশ্বভারতী বা ভাবনা। ওকে, বিশ্বভারতী ভাবনাটা কি না, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠার প্রেক্ষাপটে মানে বিশ্বভারতী তৈরি করবেন, ঠিক আছে, তো এটার তৈরি করার আগে, মানে এটা তৈরি করার জন্য ওনার যে যে বিষয়গুলো উনি ভেবেছিলেন যে এই এই জিনিসগুলোর জন্য আমার বিশ্বভারতী দরকার স্থাপন করা, তো সেগুলো কি একটু দেখবো। সেটা হচ্ছে ভারতবর্ষের পুরো দেশের আদর্শকে বিশ্ব দরবারে তুলে ধরা, এটা ছিল মূল লক্ষ্য। মানে আমাদের দেশের যে সাংস্কৃতিক বলো বা পুরো যে কালচার বলো, পড়াশোনা বলো, প্রাচ্য বিদ্যা অনুশীলন বলো, বা এ দেশীয় স্বদেশী যাও কিছু আছে, সেটাকে বিশ্ব দরবারে তুলে ধরা হচ্ছে মূল লক্ষ্য ছিল। দ্বিতীয় হচ্ছে রবীন্দ্রনাথ নিজে ভারতীয় রূপে, মানে ভারতীয় রূপে ভারতের জন্য উনি কিছু করতে চেয়েছিলেন। তো করেছেন, তো মানে ওনার অবদান তো মানে প্রচুর আর কি, বলে শেষ করা যাবে না। তো উনি নিজে ভারতীয় হিসেবে ভারতবর্ষের জন্য একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চেয়েছিলেন। তো সেটাই বলছে যে ভারতীয় রূপে নিজের কর্তব্য সম্পাদন করেছিলেন, দিয়ে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এখানে বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরা হয়েছিল, শুধু যে মানে হিন্দুরা পড়ছে এরকম কিছু না, তো বৈদিক, বৌদ্ধ, জৈন, মুসলিম, হিন্দু সংস্কৃতি সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছিল, ভারতের বিভিন্ন সংস্কৃতি। আচ্ছা, এছাড়া বিশ্বের বিভিন্ন মনীষীদের বিশ্বভারতীতে আহ্বান করা, বিশ্বের বিভিন্ন মনীষীদের বিশ্বভারতীতে আহ্বান করার একটা ইয়ে ছিল, যাতে করে সেই বিশ্ববিদ্যালয়ের যে তোমার শিক্ষা বা পঠন পাঠন, সেটা যেন মানে খুব উৎকর্ষ হয় আর কি, খুব বেশি উৎকর্ষতা লাভ করে। বিভিন্ন বিশ্বের বিভিন্ন যদি সেরা সেরা মনীষীরা এসে পড়ান, তাহলে কি হবে, সর্বোপরি একটা একটা মানে ইয়ে তো হবেই, একটা উন্নতি লাভ যেটাকে বলা হয়, বা উৎকর্ষতা সাধন পাঠ্যক্রমের, এটা তো হবেই। তো এই বিদ্যা চর্চার উৎকর্ষতা, এইটাকে উনি সাধন করার জন্য প্রচুর জায়গা থেকে মনীষীদের আহ্বান জানাতেন বিশ্বভারতীতে এসে পড়ানোর জন্য। এছাড়া তোমার মেইন স্ট্রিম পড়াশোনার সাথে সাথে অর্থশাস্ত্র, কৃষি তত্ত্ব, এছাড়াও নানা ব্যবহারিক বিদ্যার শিক্ষাদান, এগুলো করা হতো, এবং তার প্রয়োগ,
অ্যাপ্লিকেশন যেটাকে বলা হয়, সায়েন্টিফিক অ্যাপ্লিকেশন যেটাকে বলা হয়, তো সেই বিষয়েও কিন্তু জোর দেওয়া হতো। প্লাস আরেকটা যেটা, যেই চার দেওয়ালের পরিবর্তে প্রকৃতি, মানুষ ও শিক্ষার মধ্যে সমন্বয় সাধন, এটাও কিন্তু এই বিশ্বভারতী স্থাপনের ক্ষেত্রে এটাও একটা মূল লক্ষ্য ছিল। কিন্তু এই যে পুরো ভাবনাগুলো, বিশ্বভারতী ভাবনা বা শান্তিনিকেতন ভাবনা, এটার সাথে কিন্তু ঔপনিবেশিক কাঠামো, মানে তখন যেটা আমি প্রথমেই যেটা বলেছিলাম যে ঔপনিবেশিক শিক্ষাধারার ভীষণ উনি সমালোচনা করেছিলেন, এবং ঔপনিবেশিক চিন্তাধারার সাথে তো কোনোটাই যেত না। মানে প্রত্যেকটা যে আমরা দেখে দেখে আসছি যে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন বা যাদবপুর বিশ্ববিদ্যালয় স্থাপন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ওই স্বাধীনভাবে বিজ্ঞান চর্চা করার আর কি একটা, মানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠা হওয়ার পেছনেই একটা ইয়ে ছিল যে স্বাধীনভাবে বিজ্ঞান চর্চা করতে তারা পারছিল না বিভিন্ন সরকারি হস্তক্ষেপে। সেম ভাবে এটাও কিন্তু ওই ঔপনিবেশিক কাঠামো যেরকম ছিল আমাদের এখানে সেই সময় ব্রিটিশ সরকারের আন্ডারে, তো সেখানে তারা কিন্তু হস্তক্ষেপ করে বাধা দেওয়ার প্রচুর চেষ্টা করেছিল। তো সেটাই বলতে যে সঙ্গতিপূর্ণ ছিল না। তো এই গেল আমাদের বিকল্প চিন্তা ও উদ্যোগের চ্যাপ্টার, এবং সেই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের এবছরের, দেখো গুরুত্বপূর্ণ মানে কিন্তু ওই 3-4টি কোয়েশ্চেন পড়ে আমি চলে গেলাম, ওটাকে গুরুত্বপূর্ণ ইয়ে পড়া বলে না, ওটাকে মূর্খামি বলে, ঠিক আছে? অত কম যদি তুমি সাজেশন পড়ে চলে গেলাম, বেরিয়ে গেলাম, এটা করো, কখনো করবে না। পুরো চ্যাপ্টারকে অল থ্রু একদম থরলি পড়ো, টেক্সট পড়ো, সাথে আমি এখানে পয়েন্টে কিভাবে আনসারগুলো লিখবে সেটা দিয়ে দিচ্ছি, এবং এর পরবর্তীতে আমরা আরো কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনায় আসবো, সেগুলো তো আরো আসছে, পরে আসবে, এখনই না। তো এখন তোমরা থরলি টেক্সট বুকটা পড়ো, এবং কিভাবে পুরো মানে হিস্ট্রিতে যেরকম আমি মেইন টপিকগুলোকে একদম পয়েন্ট ওয়াইজ আলোচনা করে যাচ্ছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কিভাবে লিখতে হবে গুছিয়ে, ঠিক আছে? তাহলে চলো, এই গেল আমাদের এই চ্যাপ্টারটা, বিকল্প চিন্তা ও উদ্যোগ। আবার পরের দিন পরের ক্লাসে পরের চ্যাপ্টারে সামারি সেশন নিয়ে দেখা হবে।